সমস্ত অর্জন এই লোকটা একটা সুদখোর, গরিবের রক্ত চুষে খাওয়া। মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, তার জন্য লাশ ফেলতে হবে। আবু সাইদের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ, এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম, এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো। আবু সাইদ বুক পেতে দিল, সাথে সাথে গুলি চললো, তবে তাকে টেনে নিয়ে যাওয়া হলো। দেখুন, একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে, ওখানে কিন্তু এক ফোঁটা রক্ত দেখা যায়নি। দ্বিতীয় কথাটা হচ্ছে 2টা 2:30টার দিকে গুলি চললো। আবু সাইদকে হাসপাতালে নিল রাত 8টার সময়। একটা গুলি খাওয়া রোগী, তাকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, সেখান থেকে বুলেট বের করবে, তাকে চিকিৎসা করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু তাকে কিন্তু হাসপাতালে 5 ঘন্টা পরে নেওয়া হলো। তো এই 5 ঘন্টা সেই আবু সাইদ কোথায় ছিল? আবু সাইদ শহীদ না জীবিত? আসলে বিভিন্ন সূত্রে জানা যায় যে আবু সাইদ বর্তমানে নেদারল্যান্ডে অবস্থান করছেন এবং নিরাপদে রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানান যে তার উপর যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়। দর্শক শ্রোতা, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। রংপুরের আবু সাইদ জীবিত, ঠিক এই ধরনের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং সকলেই জানতে চায় আসলেই আবু সাইদ জীবিত নাকি মৃত। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন আবু সাইদকে যখন গুলি করা হয় ঠিক সেই সময়কার ভিডিওটা আমরা দেখতে পারছি। তারপরের থেকে আবু সাইদের কি হয়েছে, তাকে দাফন করা হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কোনো পিকচার, কোনো ভিডিও, কোনো প্রমাণ কেউ এখনও পর্যন্ত দেখাইতে পারেনি। তার মানে আবু সাইদ জীবিত আছে। প্ল্যান সাজিয়ে আবু সাইদকে বাইরের দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে কোটা আন্দোলন আরও জমানোর জন্য, যাতে করে শেখ হাসিনার পতন ঘটানো যায়। ঠিক এই ধরনের মন্তব্য অনেকেই করতেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে শেখ হাসিনা কি বলেছেন সকল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা এবং নেতারা। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে চমকে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং বিস্তারিত জেনে নেই আসল ঘটনা কি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, তার জন্য লাশ ফেলতে হবে। আবু সাইদের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ, এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম, এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো। আবু সাইদ বুক পেতে দিল, সাথে সাথে গুলি চললো, তবে তাকে টেনে নিয়ে যাওয়া হলো। দেখুন, একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে, ওখানে কিন্তু এক ফোঁটা রক্ত দেখা যায়নি। দ্বিতীয় কথাটা হচ্ছে 2টা 2:30টার দিকে গুলি চললো। আবু সাইদকে হাসপাতালে নিল রাত 8টার সময়। একটা গুলি খাওয়া রোগী, তাকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, সেখান থেকে বুলেট বের করবে, তাকে চিকিৎসা করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু তাকে কিন্তু হাসপাতালে 5 ঘন্টা পরে নেওয়া হলো। তো এই 5 ঘন্টা সেই আবু সাইদ কোথায় ছিল? রাইট। তার যে পোস্টমর্টমের রিপোর্ট আসলো, সেই পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেল কোনো মেটাল গুলি কিন্তু ছিল না, তার গায়ে ছড়া গুলি লিখেছিল। কারণ আরেকটা ভিডিও যেটা পরবর্তীতে বের হয়েছিল যে সে পুলিশকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং তার লোকজন পুলিশকে ঢিল মারছে, পুলিশও তাদের দিকে রাবার বুলেট মারছে এবং এইভাবে তার মাথায় একটা ইট এসে পড়লো, মাথার পিছনটা কেটে ঘাড়ের কাছে রক্ত। এই ভিডিওটা কিন্তু আবার পরবর্তীতে আমরা দেখেছি। কিন্তু এমন ভাবে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এমন ভাবে একটা ভিডিও করে ছাড়লো যেটা সমস্ত মানুষের মনে নাড়া দিল। আমার নিজেরও খারাপ লাগলো। আমি সেই সাথে সাথে যেমন মুগ্ধ, তাকে যখন হত্যা করা হলো ওখানে কিন্তু পুলিশের সাথে কোনো গোলমাল নাই, ধাওয়াধাই নাই, সে সবাইকে নাকি পানি খাওয়াচ্ছিল, কিন্তু একটা বুলেট এসে লাগলো, সে মারা গেল। এই বুলেটটা কাদের? ওই যারা আন্দোলন করছে তাদের ভিতরেই কিন্তু কিলিং এজেন্ট ছিল। এবং একজন উপদেষ্টা যখন ওই বুলেট দেখলো, সে আর্মির লোক ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বললো যেটা 7.62 বুলেট, যে বুলেটটা পুলিশ ব্যবহার করে না, আর পুলিশ কিন্তু মেটাল বুলেট ব্যবহার করে নাই। সেখানে দেখা গেল যে এই বুলেটেই বেশিরভাগ মানুষ আহত। এবং তিনি বললেন যে এটার জন্য তদন্ত করতে হবে যে কোন সিভিলিয়ানদের হাতে আর্মস চলে গেছে। এই কথা বলার সাথে সাথে ইউনূস সাহেব তাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবার কল আসছে, অসুবিধা নেই, আবার কোনো কল আসছে, ওটা কাটলে আবার ক্লিয়ার হয়ে যাবে। সেটা কিন্তু বাতিল করে দিল, কারণ এটা মানুষকে লাশ ফেলে কল আসে, এটা আমাদের না, বুঝতে পেরেছেন? ফেলে ক্ষমতা থাকতে চাই না।
আমি তো মানুষকে খুন করতে আসিনি, আমি তো মানুষকে বাঁচাতে এসেছি। আমি তো আমার দ্বারা 15 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি করতে আমি সক্ষম হয়েছি, মানুষের জীবন মান উন্নত করেছি। মানুষ খুন করে ক্ষমতা থাকবো এর নীতি আমার নাই। তা আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি চলে যাবো। কিন্তু তাদের প্ল্যান কি ছিল? তারা ওই দিন শুধু এই জুলাই মাসের 15 তারিখ থেকে যে জ্বালাও পোড়াও এবং হত্যাকাণ্ড চালালো, তাতে আওয়ামী লীগের প্রায় 1000-এর উপর কর্মীকে হত্যা করলো। প্রত্যেকের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের নেতা কর্মী, না হলো 1 কোটি স্থাপনা ধ্বংস করলো। একেবারে মুরগির খামার থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইন্ডাস্ট্রি হোটেল হাসপাতাল সবকিছুতে আগুন। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ভাঙতে গেল, হানিফ ফ্লাইওভার পর্যন্ত তারা ভাঙলো, রাস্তাঘাট বিটিভি বাংলাদেশ টেলিভিশন আমাদের সেতু ভবন সড়ক ভবন থেকে শুরু করে এমনকি দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন কোনোটাই বাদ দিল না, সব জায়গায় আগুন দিয়ে পোড়াতে শুরু করলো। আর সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সাধারণ মানুষ হত্যা। এই ঘটনার মধ্য থেকেই তার মেটিকুলাসলি ডিজাইনের 1 নম্বর 2 নম্বর ছিল বঙ্গবন্ধু ভবন, গণভবন এবং সুধা সদন, গুলশানে রেহানার বাসা থেকে শুরু করে আমাদের সংসদ ভবন জ্বালাও পোড়াও লুটপাট এবং আমাকে আর রেহানাকে হত্যা করা। সেটা আপনারা দেখেছেন কিভাবে হত্যা করার প্ল্যান সে করেছিল, কত রকমের ভাবে তাদের প্ল্যান। আমি জানি না ঠিক, আমার বারবার মনে হয় 15 আগস্ট আমরা 2 বোন বিদেশে ছিলাম, বেঁচে গেলাম, বাংলাদেশে ফিরলাম। বারবার তো আমাকে মৃত্যু মুখে যেতে হয়েছে, সরাসরি গুলি। সেই 24শে জানুয়ারি 88 সালে আমাকে সরাসরি গুলি করা হলো। এভাবে প্রতি মুহূর্ত বারবার আমার উপরে হামলা হয়েছে। কোটালীপাড়া সেই 76 কেজি বোমা পুঁতে রাখা হলো। 21শে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা, 13টা আরজেস গ্রেনেড মারা হলো। আইবি রহমান সহ আমাদের আইবি রহমান অন দ্য স্পট 24 জন মানুষ মারা গেল। আর তারপরে আইবি রহমান সহ আমাদের আরো প্রায় 20-25 জন নেতাকর্মী আহত হয়ে পরবর্তীতে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়লো। প্রায় 600-700 নেতাকর্মী, সকলের শরীরে কিন্তু বুলেট বিদ্ধ, তাদের কোনো মতে আমরা চিকিৎসা করলাম, অনেকেই তো পঙ্গু হয়ে গেছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের চিকিৎসা ব্যবস্থা, ছাত্রছাত্রীদের বৃত্তি দেই আমরা, প্রায় 1400-1500 ছাত্রছাত্রী এবং প্রায় 1800 লোক এই ট্রাস্টের থেকে সহযোগিতা পেয়ে থাকে। আমরা আমি আর রেহানা যে বেঁচে গেলাম মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটলিপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে, নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এর মধ্যে আল্লাহরই একটা রহমত, জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা 2 বন্ধুটা ব্যবহার করি নাই, আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ। আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম 2 বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয় আর কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আজকে আপনারা একটু তুলনা করেন তো, এই ইউনূস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করছে। আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে, প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের। সংখ্যালঘুদের উপর হামলা, শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে। সেখানে হামলা করছে, মসজিদ টসজিদ সব ভাঙছে, পাশাপাশি গির্জা, একটা গির্জা ভেঙেছে, খ্রিস্টানদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার, তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে। সবচেয়ে বড় কথা পুলিশ, কত হাজার যে পুলিশ হত্যা করেছে, এবং শুধু হত্যা করা না, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সেই কাণ্ড পর্যন্ত করেছে। তারপর অজস্র মিথ্যা মামলা, আমার বিরুদ্ধে
55টার মতো মামলা দিয়েছে, যার অধিকাংশ হত্যা মামলা। আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় 35 জন জীবিত হয়ে ফিরেও এসেছে, কিন্তু মামলা দিয়েই যাচ্ছে। আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। ববি সে তো ইউএনডিপি তে কাজ করে। ববি, আমি, রেহানা, আমাদের সকলে, রেহা, পুতুল, সবাই। পুতুল WHO তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে, যেখানে 10টা ভোট ছিল, 10টা দেশের ভোট, তার মধ্যে সে 8টা ভোট পেয়ে সে এই পদটা WHO সে পেয়েছে। সে তারও সূচনা ফাউন্ডেশন ওই 5 নম্বরে ছিল, সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে, সব জ্বালিয়ে দিয়েছে, সব জ্বালানো, সব লুটপাট। কি অপরাধটা করলাম আমরা? খাদ্য নিরাপত্তা দিয়েছি, দারিদ্র্যের হার কমেছে, মানুষের কল্যাণ করেছি, মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ফ্যাসিস্ট কে? 300-র উপর সাংবাদিকের একটা ডিটেনশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। প্রায় 100 জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী। আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা, এমনকি সংসদ ভবনে যে হামলা, সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, পুরো সংসদ ভবনের দলিলপত্র, কাগজপত্র পোড়াতে পারেনি, সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য। আমি জানি না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায়। অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি বাড়ি হামলা, এগুলো অনবরত চলছে। কোনো মানুষের নিরাপত্তা নাই। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে ইনফ্লেশন, হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে, তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল, এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে। প্রায় 14% কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই, আর অন্য জিনিসের দাম তো বেড়েছে। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, সমস্ত শ্রমিকরা বেকার। আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। এবং এই যে গার্মেন্টস, আমরা সব থেকে, আমরা তো 2য় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, 50% তা কমে গেছে। সমস্ত ব্যবসা চলে যাচ্ছে, বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে, কিছু ভারতে, কিছু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস, জিডিপি কমে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তার উপর সন্ত্রাস, জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদের খালি মুক্তি দেয়নি, তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল, এক পুলিশ অফিসারকে। যারা নিহত এবং আহত, কেউ বোধহয় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইউনূস বাহিনী। কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে, তার তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি। নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে, সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে, তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে। আমাদের যা লুটপাট করেছে এদেরও চায়নি। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে হামলা, তাকে পদত্যাগে বাধ্য করাও। নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, কোনো কিছুই বাদ নাই, সব জায়গায় হামলা করা। এমনকি চাকরি খেয়ে যাচ্ছে। একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে 250 পুলিশ বাদ, তাদের তো ট্রেনিং করে নিতে পারেনি, তার চাকরি থেকে বাদ। সরকারি অফিসারদের অপমান করা, কত 25 জনের বিরুদ্ধে মামলা, 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী। সরকারি অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না, কেউ তো বাদ যাচ্ছে না। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গিদের দ্বারা চালাচ্ছে। হলি আর্টিজানে যখন আক্রমণ হলো, আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম, সাজাপ্রাপ্ত আসামি ইউনূস সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে, তারাও মুক্তি পেয়ে গেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত, হলি আর্টিজানের আসামি, 7 খুনের আসামি সবই মুক্ত। কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই। আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতির ব্যাপারে FBI একজন অফিসার তিনি কিন্তু একটা মেসেজ দিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে, সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল, সেই সাক্ষী দিতে তার সাজা। এবং খালেদা জিয়ার নাইকো কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল। সে অসুস্থ হয়ে যায় বারবার, আমি তো তাকে যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে। সেই একটা মামলা কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস। অর্থাৎ কি, বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য, তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইউনূস এবং তাদের নিয়ে চলছে। তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না, কোনো নিউজ দিতে পারে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা
ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে, সেখানে যেতে পারবে না, পুলিশের বাধা, তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি। তারপর বলে আওয়ামী লীগ আসে নাই। এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব বাতিল। আওয়ামী লীগ আইন করে নির্বাচন কমিশন গঠন করেছিল। হাবিবুল আওয়াল কিন্তু কোনোদিন কোনো পার্টি করেনি, সম্পূর্ণ একটা নিউট্রাল মানুষ, সে জুডিশিয়াল সার্ভিসের ছিল। তার অধীনে সমস্ত নির্বাচন হলো, স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন অবাধ সুষ্ঠু, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে প্রতিনিধিদের। প্রশ্নটা হচ্ছে যে এদের কি অধিকার আছে? এই নির্বাচিত প্রতিনিধিদের এক কলমের খোঁচায় তাদেরকে বাতিল করে দিল। ইউনূস নিজে ক্ষমতা এসেছে অবৈধভাবে, তার কি অধিকার? সে তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। উনি আবার সংস্কার করবেন, কি সংস্কার করবে? সংস্কার করার অধিকার তাকে কে দিয়েছে? কি ম্যান্ডেট আছে তার? এবং যে কয়জনকে সে পছন্দ করেছে প্রত্যেকেরই আলাদা আলাদা কোনো না কোনো অপকর্মের ইতিহাস আছে। এইভাবে দেশটাকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান, কমিশন, ইনস্টিটিউশন সব ধ্বংস করে দিয়ে সব জায়গায় জামাতের এবং বিএনপির লোক বসিয়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে জঙ্গি সন্ত্রাসী জামাত শিবির তো আমেরিকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে, তাদের লোকদেরকে বসিয়ে দিচ্ছে। আজকে আমাদের যারা তরুণ সমাজ, তাদেরকে আমি বলবো, এমনকি আমাদের সেনাবাহিনীর তরুণ অফিসার যারা ইয়াং অফিসার, তাদেরকে আমি বলবো যে যদি এই জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, সংখ্যালঘুদের উপর আক্রমণকারী এরা ক্ষমতায় থাকলে পরে, আর এদের যদি কেউ সহযোগিতা করে, আজকে আমরা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বর এবং আমাদের একটা সুনাম ছিল, সুনাম আছে, কিন্তু আগামীতে এই জুনিয়র অফিসাররা যদি এই জঙ্গিদের সাথে থাকে, তাহলে তারা আর ওই শান্তিরক্ষা মিশনে আসতে পারবে কিনা সন্দেহ। কারণ যারা যাচাই করবে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, মাজার শরীফের আক্রমণ, খ্রিস্টানদের উপরে আক্রমণ, হিন্দুদের উপরে আক্রমণ, এমনকি মুসলমান কেউই তো ন্যায় পাচ্ছে না। আর একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জন্য কোনো অধিকারই নেই কথা বলার। যে কেউ একজন আসলেই তাকে মারে। গত কয়েকদিন আগে সিলেটে আমাদের মেজবা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, নিবেদিত প্রাণকর্মী, তাকে তুলে নিয়ে তাকে কুপিয়ে রক কেটে দিয়েছে। রক কাটে কারা? ওই শিবিরের লোকরাই রক কাটে, এটা তো জানা। তো এইভাবে সারা দেশকে তারা একেবারে শেষ করে দিচ্ছে। এখানে কথাটা হচ্ছে, যে সমস্ত সরকারি অফিসারদের চাকরি খেয়েছে, ওএসডি করেছে, তাদেরকে আবার তাদের চাকরি ফেরত দিতে হবে। যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, আবার তাদেরকে আবার পুনর্বাসন করতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের এক কলমের খোঁচায় বাদ দেওয়া যায় না, তাদেরকে আবার সম্পদে বহাল রাখতে হবে। পুলিশ হত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মাজার শরীফ, দরগা শরীফ, যেখানে যেখানে যত ভাঙচুর যারা করেছে তাদের বিচার করতে হবে। দর্শক শ্রোতা, তাহলে কি শেখ হাসিনাই ঠিক? বাংলাদেশে এতদিন নাটক চলছিল? শেখ হাসিনার বক্তব্যগুলো তো আপনারা শুনতে পারলেন। কোটা আন্দোলনের সময় যাদেরকে গুলি করে মারা হয়েছে, অনেক বুলেট পুলিশের না, এই বুলেটগুলো তাহলে কাদের? ইতিমধ্যে আবু সাইদকে গুম করে কোটা আন্দোলন জমানোর জন্য, শেখ হাসিনার পতনের জন্য এই নাটকগুলো সাজানো হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি। সমস্ত টাকা মানি লন্ডারিং করে নিয়ে যাচ্ছে এবং ইউনূসের দুর্নীতি কিন্তু বের হচ্ছে। গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের সমস্ত টাকা যে সে বিদেশে পাচার করেছে এবং লুটপাট করেছে এবং একটা তার পরিবার দিয়ে যে লুটে খেয়েছে, সেই তথ্যগুলি কিন্তু সব এখন বেরিয়ে আসছে। ইউনূস কিন্তু তার নিজের কোম্পানি, সেই কোম্পানির শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করেছিল। তার কারণ আমাদের কোম্পানি আইনে আছে, লেবার আইনে আছে, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেই কোম্পানির যে প্রফিট হবে, প্রফিটের 5% লেবার ওয়েলফেয়ার ফান্ডে যাবে। কিন্তু এই সুদখোর, সে মানুষ গরিবের পয়সা খেতে জানে কিন্তু দিতে জানে না, সে লেবারদের একটা টাকাও দেয়নি। লেবাররা যখন দাবি করলো তখন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করলো। শুধু তাই না, লেবার লিডার তার ওই গ্রামীণ ফোনেরই, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনকে 3 কোটি টাকা করে ঘুষ দিল যাতে তারা আন্দোলন না করে, এবং নেগোসিয়েশনে সামান্য কিছু টাকা দিল, কিন্তু বাকি টাকা লেবারদের দেয়নি। লেবার কোর্টে লেবারদের মামলা চলতে থাকে এবং লেবার কোর্টের মামলায় 6 মাসের কিন্তু জেল হয়েছে এই লোকটার। সে কিন্তু লেবারদের মামলায় লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। কি আশ্চর্য ব্যাপার বাংলাদেশে! তাহলে ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, স্বৈরাচার কে? একটা মিডিয়াও তো কোনো কথা বলতে পারে না, আর আমাকে তো একেবারে এমবার্গো করে দিয়েছে, আমার কোনো কথা নাকি প্রচার করা যাবেই না।
খুব কায়দা করে সে সমস্ত জায়গাগুলি একেবারে ধ্বংস করে দিচ্ছে দেশটাকে। এই ধ্বংসের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে। অবৈধভাবে ক্ষমতা দখলের দায় একদিন, এই ইউনূস গং তার সমন্বয়ক সবকটার বিচার ইনশাল্লাহ হবে। এটা সংবিধানের 7ম অনুচ্ছেদের গঠে স্পষ্ট আছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর একটা কথা আমার, যে আওয়ামী লীগকে নাকি ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করবে। আওয়ামী লীগ ভেসে আসা দল না। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। 1949 সালে এই দল প্রথম প্রতিষ্ঠা লাভ করে। আজকে আওয়ামী লীগের সব স্মৃতিচিহ্ন, এমনকি রোজ গার্ডেন, যে রোজ গার্ডেন আমি একটা মিউজিয়াম হিসেবে সেটাকে উন্নত করছিলাম, সেখানেও হামলা করেছে, যেখানে আওয়ামী লীগ প্রথম প্রতিষ্ঠা লাভ করেছিল। বঙ্গবন্ধু ভবন তো পুড়িয়েছে, ওখানেও হামলা করতে ছাড়ে নাই। কত পরিকল্পিত ভাবে তারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেটাই আপনারা একবার চিন্তা করে দেখেন। তারা আওয়ামী লীগ ধ্বংস করবে। 49 সাল থেকে মানুষের ভাষা আন্দোলন, এটা ছাত্রলীগ, আজকে ছাত্রলীগ ব্যান করে। তাদের কি অধিকার আছে ছাত্রলীগ ব্যান করার? 48 সালে 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা। বাংলাদেশে মাতৃভাষা কথা বলার অধিকার আন্দোলন এই সংগঠনের দ্বারাই, এবং তমদ্দুন মজলিস আরো সংগঠন মিলেই বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, যার জন্য তাকে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন। বাংলাদেশের স্বাধীনতা, এই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, শান্তিতে ঘুমাতে পারে, পেট ভরে খেতে পারে, কাজের ব্যবস্থা হয়, অর্থ উপার্জন করতে পারে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের বিশ্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে। সমস্ত অর্জন আজকে ধূলিসাৎ করে দিয়েছে। সমস্ত অর্জন এই লোকটা একটা সুদখোর, গরিবের রক্ত চুষে খাওয়া, যে মানুষে ক্ষুদ্র ঋণ দেয় আর তাদের কাছে মোটা অঙ্কের সুদ নেয়, কিন্তু বাপের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সেও মালিক, তাকে দেয় অতিরিক্ত টাকার ঋণ। গ্রামীণ ব্যাংক তো ওই 9 কোটি 10 কোটি টাকা ঋণ দেওয়ার ব্যাংক ছিল না। তো ইউনূস কিভাবে তার বাপকে, ইউনূস দাতা বাপ গ্রহিতা, সেইভাবে ঋণ দিয়েছে। আবার ঋণ দিয়ে সেই ঋণ সুদ সহ মাপও করে দিয়েছে। যেটা গরিবের টাকা দিয়ে চলবে, সেটা তার বাপের প্রতিষ্ঠানকে কিভাবে ঋণ দিল আর সেই ঋণ মাপ করলো। আর তাদের প্যাকেজ ইন্ডাস্ট্রি, গ্রামীণ ব্যাংকের সব কিছু ওই তার নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকেই সব কাগজ ছাপাতে হবে, সবকিছু করতে হবে। অথচ আমি জানি গ্রামীণ ব্যাংকে অনেক বিদেশি সংস্থা, অনেক রাষ্ট্র, অনেক ট্যাক্স পেয়ার গ্রামীণ ব্যাংকে অনেক টাকা দিয়েছে, একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখে নাই। এমনকি আমি নিজে প্রধানমন্ত্রী হয়ে 1998-99 সালে ওই গ্রামীণ ব্যাংক চলে না, অচল হয়ে যাচ্ছিল। আমি নিজে সেখানে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আরো 100 কোটি, 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম। এবং গ্রামীণ ফোনের ব্যবসাটা ইউনূস আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। আমাকে বলেছিল গ্রামীণ ফোন থেকে যে প্রফিট হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে, আর সেই টাকা দিয়ে এই ক্ষুদ্র ঋণ গরিব মানুষকে সহযোগিতা করবে, আর গরিব মেয়েদের হাতে ফোন দেবে, সেই ফোন দিয়ে তারা ব্যবসা করে টাকা কামাই করবে। একটা পয়সাও দেয়নি, একটা টাকাও দেয়নি। আর যত ট্যাক্স পেয়াররা গ্রামীণ ব্যাংকে যত টাকা দিয়েছে, একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখে নাই। সেটা দিয়ে সে নতুন ব্যবসা প্রতিষ্ঠান করে তুলেছে। তার 54টা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সে ট্যাক্স দেয় না। 666 কোটি টাকার ট্যাক্স অনাদায়ী, সেই মামলার রায় হবার কথা ছিল 6 জুলাই। এই জন্য সে 6 আগস্ট সে আন্দোলন নিয়ে এসে ক্ষমতা থেকে হটিয়ে সে তার পরিবেশ তৈরি করে। 15 জুলাই থেকে যারা হত্যাকাণ্ড করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, যারা ধ্বংসাত্মক কাজ করেছে, সবাইকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। ইনডেমনিটি, এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতা হত্যা করেছে, লাশ মানুষকে ঝুলিয়ে রেখে মেরেছে, হাজার হাজার মানুষকে হত্যা করলো যারা প্রকাশ্য দিবালোকে, তাদের বিচার করা যাবে না। সমস্ত প্রতিষ্ঠান, মেট্রো রেল থেকে শুরু করে সব যে আগুন দিয়ে জ্বালালো, তার বিচার হবে না। একটার পর একটা বঙ্গবন্ধু ভবন, সংসদ ভবন, গণভবন তো আমার সম্পত্তি না, এটা তো সরকারি, সেগুলি যারা ভেঙেছে তার বিচার হবে না, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। আমি একটা কথা স্পষ্ট বলে দিই, আমার আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহর দোয়া আছে, এবং জনগণের উপরে ভরসা আছে, জনগণের দোয়া আছে। সাধারণ মানুষের আজকে হাহাকার। আজকে বাংলাদেশের মানুষকে ডাস্টবিন থেকে খাবার খেতে দেখে আমি চোখের পানি রাখতে পারি না। আমি তো এই বাংলাদেশ তৈরি করিনি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খাবার পেত। কেন ইউনূস এইভাবে আমার দেশের মানুষকে ক্ষতি করলো? কেন আজকে ডাস্টবিন থেকে মানুষকে খেতে হবে? তার জবাব তাকে দিতে হবে। আর ইনডেমনিটি দিয়েছে যাদের, ইনশাআল্লাহ ওই ইনডেমনিটি কাজে হবে না।
অবৈধ সরকারের ঘোষণা কাজে লাগে না, তাদেরও বিচার একদিন বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ, এই বিচার হবে। এবং সেই জন্যই আপনাদের আমি বলবো, আপনাদেরও যারা দেশের ভিতরে আছে তাদের সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তাদের পাশে দাঁড়ান, কারণ কারো কিছু নাই, সব নিঃস্ব করে দিয়েছে আওয়ামী লীগের সব নেতা কর্মীকে, বাংলাদেশের মানুষকে নিঃস্ব করে দিয়েছে, গরিবকে আরো গরিব করে দিচ্ছে। এই গরিব করার কেন জানেন? সব এনজিও দিয়ে সরকার গঠন করেছে না, তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসা মার খেয়ে যাচ্ছিল। কারণ আমি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে লেখাপড়ার বৃত্তি সবকিছু দিয়ে মানুষের জীবনমান উন্নত করে দিচ্ছিলাম, তাদের ওই ব্যবসার জন্যই আবার মানুষকে দরিদ্র করে দিচ্ছে। কাজে এটাকে ক্ষমতা থেকে যত দ্রুত হটানো যাবে ততই বাংলাদেশের মঙ্গল। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি যেখানে উন্নয়নের বিষয়ে রোল মডেল ছিল, আজকে সেই বাংলাদেশ জঙ্গির শাসন, এই জঙ্গিদের হাত থেকে দেশ মুক্ত করতে হবে। কাজে এই জঙ্গির নেতা মেটিকুলাসলি ডিজাইন করা হত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকের দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা। আবু সাইদকে আজকে জানার চেষ্টা করব যে আবু সাইদকে কিভাবে মেটিকুলাসলি ডিজাইন করে হত্যা করা হয়েছে, এই আন্দোলনটাকে চাঙ্গা করার জন্য, সরকার হটানোর জন্য মেটিকুলাসলি ডিজাইন করে কিভাবে এবং কেন হত্যা করা হয়েছে এটা সম্পর্কে জানবো। যে আপনারা দেখবেন যে আবু সাইদকে যে হত্যা করা হয়েছে বা আবু সাইদ যে মারা গেছে, এটা যে সরানো হয়েছে, যে প্রথম তো আপনি আসেন ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন এবং একটি একটি পয়েন্ট করে দেখেন যে আবু সাইদের বলা হচ্ছে যে আবু সাইদকে গুলি করা হয়েছে। আচ্ছা, আবু সাইদকে যে গুলি করা হয়েছে, আবু সাইদ মারা গেছে, আবু সাইদকে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়েছে, আবু সাইদের যে ছবিগুলো আপনারা দেখেছেন, এখানে কি কেউ দেখেছেন বা কেউ বলতে পারবে যে একজন মানুষকে যখন গুলি করা হয়, হত্যা করার উদ্দেশ্যে কোনো ভারী অস্ত্র দিয়ে যখন গুলি করা হয়, তখন সেই গুলি যখন তার উপরে পড়ে তখন কিন্তু তার রক্তক্ষরণ হয়। আপনাদের গায়ে যে গুলি লেগেছে, আবু সাইদের এখান থেকে রক্ত পড়েছে, রক্তক্ষরণ হচ্ছে, এরকম কোন সিনারিও কেউ দেখেছেন? কেউ দেখেন নাই। আমরা যারা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করেছি, বারবার দেখেছি যে আবু সাইদকে যে গুলি করা হয়েছে, যে আবু সাইদের এখান থেকে কিন্তু কোনো রক্তক্ষরণ হয় নাই বা পড়ে নাই। তার মানে হচ্ছে পুলিশ আবু সাইদকে কোনো ভারী অস্ত্র দিয়ে গুলি করে না বা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়নি, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে ধরেন আবু সাইদকে গুলি করা হয়েছে বা গুলি ছোড়া হয়েছে আবু সাইদের উপরে, তাহলে ঘটনাটি ঘটেছে প্রায় 1টা 12টা থেকে 2টার ভিতরে, প্রায় 2টার ভিতরে ঘটনাটি ঘটেছে। তাহলে ওইখানে তাকে হসপিটালে নিতে মাত্র, আশেপাশের হসপিটালে নিতে মাত্র সময় লাগার কথা, অল্প সময় লাগার কথা। কিন্তু রাত 8টার সময় আবু সাইদকে কেন হসপিটালে নেওয়া হলো? এই যে একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় আবু সাইদকে কোথায় রাখা হয়েছিল? কারা আবু সাইদকে নিয়ে কোথায় রেখেছিল? কি মেটিকুলাস ডিজাইন করে আবু সাইদকে হত্যা করা হয়েছিল? কি করা হয়েছিল আবু সাইদকে? এটা রহস্য উন্মোচন করতে হবে, খুঁজে বের করতে হবে। এতটুকু সময়, এত লম্বা সময় আবু সাইদ কোথায় ছিল? একটা রুগী যখন ইমার্জেন্সি, একজন রুগী যখন গুলিবিদ্ধ হয়, তখন তো তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করে, তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, তাকে কখন কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব কিভাবে তাকে হসপিটালে নেওয়া যায়। কিন্তু আবু সাইদের ক্ষেত্রে কেন আবু সাইদকে রাত 8টায় হসপিটালে নেওয়া হলো? এই দীর্ঘ সময় আবু সাইদ কোথায় ছিল? এটা যদি আমরা বিশ্লেষণ করি, এটা যদি একটু চিন্তা করি সূক্ষ্ম ব্রেনে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আবু সাইদকে কি পুলিশ হত্যা করেছে বা পুলিশ গুলি করেছে, না তাকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আন্দোলন চাঙ্গা করার জন্য, সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করার জন্য তাকে হত্যা করা হয়েছে। কি হয়েছে আবু সাইদের সাথে, কিভাবে তাকে খুন করা হয়েছে? এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আবু সাইদের মৃত্যুটা নিয়ে সবাই খোঁজার চেষ্টা করছে, রহস্য খোঁজার চেষ্টা করছে যে কিভাবে মারা গেল। পুলিশ তো মারা যাওয়ার কথা না, তাহলে আবু সাইদ কিভাবে মারা গেল? তখন যখন এই রহস্যটুকু উন্মোচন করার জন্য, আবু সাইদ কিভাবে মারা গেল এই বিষয়টি জানার জন্য যখন দাবি তোলা হলো যে আবু সাইদের লাশ ময়না তদন্ত করা হোক, এই কথা বলার সাথে সাথে সার্জিস আলম এবং হাসনাত এরা দুজন বললো যে, বিশেষ করে সার্জিস সমন্বয়ক জোর দিয়ে বললো যে আবু সাইদের লাশ উঠানো যাবে না, কোনো ময়না তদন্ত এগুলো হবে না। তার মানে তাহলে সার্জিস আলম ওরা জানে
যে আবু সাইদ কিভাবে নিহত হয়েছে, আবু সাইদকে কারা মেরেছে। যদি ময়না তদন্ত করা হয় লাশের, তাহলে বের হয়ে আসবে যে আবু সাইদ কিভাবে মারা হলো। আবু সাইদকে ছুরিকাঘাত করে মারা হয়েছে, না ইটের আঘাত দিয়ে মারা হয়েছে, না পুলিশের গুলিতে মারা গিয়েছে। যদি ময়না তদন্ত করা হয় তাহলে সেই জিনিসটা বের হয়ে আসবে, আবার যদি তদন্ত করা হয়। এই জন্য সার্জিস আলম বলছে যে আবু সাইদের লাশ আর কোনো ময়না তদন্ত করা যাবে না বা পুনঃ তদন্ত করা যাবে না। এখন আমরা আসুন যে আবার অনেকে বলার চেষ্টা করছে, যে অনেকে প্রশ্ন তুলছে, এটার সাথে আমি সম্পূর্ণ আমি যেহেতু জানি না, এটা নিয়ে কনফার্ম বক্তব্য দেওয়া আমার ঠিক হবে না, যে আবু সাইদ আদৌ মারা গিয়েছে কিনা বা আবু সাইদ কোথায় আছে, এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যে আবু সাইদ এই 3টি পয়েন্টে যদি আপনারা প্রশ্ন খোঁজার চেষ্টা করেন, যে আবু সাইদের বুকে গুলি লেগেছে, কেউ রক্তক্ষরণ হতে দেখে নাই। আবু সাইদ, তাহলে কি আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি? আবু সাইদ আহত হয়েছেন সবাই বলে, ওই ছবিতে দেখা গেছে যে দুপুর 1টা থেকে 2টার মধ্যে, তারা রাত 8টার সময় তাকে হসপিটালে কেন না, বাকি সময়টুকু কোন করে, কোন বাসায়, কোথায়, কারা নিয়েছিল, এটা খুঁজে বের করতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে ময়না তদন্ত কেন করা হচ্ছে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি, তাহলে আমরা ইজিলি দেখতে পাবো, ইজিলি বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং হবে যে আবু সাইদকে আসলে মেটিকুলাসলি ডিজাইন করে, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে। কারণ দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিল, আশা করি আপনারা সকল বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। এই বাংলাদেশের মাটিতে নাটক সাজিয়ে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। শেখ হাসিনাকে আবারও আপনারা সরকার হিসেবে দেখতে চান কিনা, অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখুন। দর্শক শ্রোতা, আবু সাইদকে গুম করা হয়েছে কোটা আন্দোলন বাড়ানোর জন্য, যাতে করে শেখ হাসিনাকে পতন ঘটানো যায়। মুগ্ধকে গুলি করা হয়েছে কোটা আন্দোলন বাড়ানোর জন্য। ইতিমধ্যে শেখ হাসিনার মুখ থেকে আপনারা শুনতে পারলেন, মুগ্ধকে যে গুলিটি লেগেছে, এই গুলি পুলিশ কখনো ব্যবহার করে না। তাহলে এই গুলিটি কে করেছেন? অবশ্যই যারা নাটক করতেছেন তারাই। দর্শক শ্রোতা, আপনারা তো শেখ হাসিনার বক্তব্যগুলো শুনতে পারলেন এবং সকল বিস্তারিত জানতে পারলেন। এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।